মালদা জেলার ঘটনা একেবারে গুরুত্বপূর্ণ। প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডে তিনি গুলিবিদ্ধ হলে মারা গেলেন এবং মমতা ব্যানার্জি একদম প্রশাসনিক বৈঠক থেকে বলে বসলেন এক্ষুনি পাঠাচ্ছি, হেলিপ্যাডে পাঠাচ্ছি শাবানাকে এবং ফিরহাদ হাকিমকে। প্রশাসনিক ব্যর্থতা মুখ থেকে বলেই ফেললেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের প্রধান তিনি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, গার্ড তুলে নেওয়া হয়েছিল, পুলিশের ব্যর্থতা, একজন প্রাণ চলে গেল একজনের। প্রশাসনিক ব্যর্থতা শুধু নয়, এই প্রশাসনিক ব্যর্থতাটাকে চেরিশ করছে এই রাজ্যের সরকার। প্রতিদিন এই ঘটনা ঘটছে। এর আগেও কলকাতার বুকে একজন কাউন্সিলরের দিকে বন্দুক তাক করা হয়েছিল, কয়েকদিন আগের ঘটনা। গোটা রাজ্যটাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়েছে তৃণমূল নিজে। মানুষের প্রাণ আজকে কোথাও নিরাপদ নয়, আজকে কেউ নিরাপদ নয়। এই কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এই রাজ্যের কোনো মানুষ এই রাজ্যের বুকে নিরাপদ নয়। আজকে তৃণমূল যারা করছে, যারা তৃণমূলের নেতা, তারাও তো নিরাপদ নয়, এটা প্রমাণ হয়ে গেল। মালদায় যার প্রাণ গেল সে তো তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতা, তার প্রাণ যাচ্ছে মানে তৃণমূলও আজকে নিরাপদ নয় আর এই রাজ্যের বুকে। গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকন্দল, টাকা পয়সার বকরা, লাগাতার বেআইনি অস্ত্র, সেই অস্ত্র গোটা রাজ্য জুড়ে, রাজ্যের কোনায় কোনায়, ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়া এই কারবার কারা করেছে? দিনের পর দিন তৃণমূল করেছে। এবং রাজ্যের সরকারের সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে, তাকে অপব্যবহার করে এই কারবার ফাঁদা হয়েছে গোটা রাজ্যের বুকে। আজকে এই রাজ্যের বুকে রাজ্যের মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তুমি যার কথা বললে, দুলাল সরকার, যিনি মারা গেছেন, তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আজকে সেই ওয়ার্ডের মানুষজন যারা ওনাকে ভোট দিয়েছেন বা যারা ওনাকে ভোট দেননি, সেই ওয়ার্ডের মানুষজন আজকে কোন নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে সেটা বিবেচনা করে দেখো। এই একই অবস্থা গোটা রাজ্যের মানুষের। গোটা রাজ্যের মানুষ কোথাও নিরাপদ নয় এই রাজ্যের বুকে। তার কারণ তৃণমূল কংগ্রেস সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে এই গোটা রাজ্যটাকে একটা অসুরক্ষিত জায়গায় পরিণত করেছে। বেকায়দায় কারা পড়ছে? মমতা ব্যানার্জি একদম কাঁপা কাঁপা গলায় বললেন যে আমার একদম খুব ভালো সহযোদ্ধা ছিল, এরকম দুবার বললেন। কিন্তু সহযোদ্ধা যারাই মমতা ব্যানার্জির, একসময় চাণক্য বলা হতো মুকুল রায়, সব তো বেকায়দায় পড়লো, তিনি তো মারাই গেলেন। প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষই সে যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, সে তৃণমূলের নেতাই হোক বা বিজেপির নেতাই হোক বা সিপিএম এর নেতাই হোক বা কোনো নেতা না হোক, আম জনতা হোক, যার কোনো পলিটিক্যাল ইনক্লিনেশন নেই, সেরকম কোনো মানুষ হোক, প্রত্যেকটা মানুষকে, এই রাজ্যের প্রতিটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায় এই রাজ্যের সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী যদি এই নিরাপত্তার প্রশ্নে কম্প্রোমাইজ করেন, এবং কিসের জন্য কম্প্রোমাইজ করছেন না, যাতে ওনার থ্রেট সিন্ডিকেট, হামলা হুমকির সংস্কৃতি যা রাজ্যের বুকে কায়েম করা হয়েছে 2011-র পর থেকে, যা দুর্নীতির সিন্ডিকেট কায়েম করা হয়েছে, সেই দুর্নীতির সিন্ডিকেটকে যাতে চলমান রাখা যায় তার জন্য কম্প্রোমাইজ করছেন। মানুষের নিরাপত্তা নিয়ে খেলা করা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। এই জায়গায় নিয়ে গেছে রাজনৈতিক সংস্কৃতিকে এই গোটা পশ্চিমবাংলার। এত বন্দুকবাজ এলো কোত্থেকে রাজ্যের বুকে? এত বন্দুক এলো কোত্থেকে রাজ্যের বুকে? এত বোমা, এত বন্দুক। তোমাকে আরেকটু যদি আমি একটু বলি, গতকালেরই ঘটনা ভাঙড়ে একদম ফিল্মি কায়দায় শওকত মোল্লার অনুগামীরা একেবারে আরাবুলের গাড়ির উপরে যেভাবে লাফিয়ে পাথর ছুটছে, তা দেখে তো একদম শিউরে ওঠার মতন অবস্থা। পুলিশ দৌড়চ্ছে, সামাল দেওয়া যাচ্ছে না। আরাবুল এবং শওকতের লড়াই, এদিকে পতাকা তোলা নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। গত কয়েকদিন ধরেই এই জিনিস দেখা যাচ্ছিল যে ভাঙড়কে কেন্দ্র করে হাওয়া গরম করবার চেষ্টা করছিল। শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এরা কারা? এদের কি মেরিট, এদের কি ক্রেডিবিলিটি এই রাজ্যের বুকে? নেতা হয়ে বসে থাকার, মানুষের, মানে তৃণমূলের নেতা হোক যাই হোক, মানুষের প্রতিনিধি হয়ে বসে থাকার কোন মেরিট এদের আছে? সব তো বোমা বন্দুক এইসবের কারবার করে বেড়ায়। গোটা রাজ্যের মানুষকে ভয়ে, ভীতি, আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে এই লোকজনেরা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কে তৃণমূলের পতাকা তুলবে, কে পতাকা তুলবে না, ওসব তৃণমূলের ব্যাপার, ওসবে পাবলিকের কিছু যায় আসে না। কিন্তু পাবলিক নিরাপত্তা চায়, এবং সেই নিরাপত্তা দেওয়ার দায় রাজ্যের সরকারের। রাজ্যের সরকার নিজের দলীয় কোন্দলকে
অ্যাড্রেস করবার জন্য পাবলিককে নিরাপত্তাহীনতায় ফেলে দেবে, এইটা কোনোদিন চলতে পারে না। বেশ, আমি একদম শেষ করব। প্রাথমিকের সেমিস্টার হবে না, পর্ষদের সিদ্ধান্ত বাতিল করলেন মুখ্যমন্ত্রী। এক্ষুনি ধমক, আবার শিক্ষামন্ত্রীকে ধমকও দিলেন। এটা কি বল? এসব নাটক আমরা প্রচুর দেখেছি। ব্রাত্য বসু খুবই ভালো নাটক করেন, ব্রাত্য বসু খুবই ভালো চিত্রনাট্যের স্ক্রিপ্ট লেখেন। উনি এরা মাঝে মধ্যেই এক একটি স্ক্রিপ্ট লিখছেন, যে স্ক্রিপ্ট রাজ্যের পড়াশোনার ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রতিটা স্ক্রিপ্ট অনুমোদন করেন বলেই এই স্ক্রিপ্টটা বাইরে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না যে ব্রাত্য বসু এই সিদ্ধান্ত নিয়েছেন যে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু করবেন? এটা কোনোদিন সম্ভব? এটা কেউ বিশ্বাস করবে? তৃণমূলের সরকার 2011 সালের পর থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্যের বুকে কোনো গাছের পাতা শালক সংশ্লেষ করতে গেলেও তার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার প্রয়োজন হয়। সেখানে ব্রাত্য বসু মানে মুখ্যমন্ত্রী জানতেন না যে ব্রাত্য বসু এই সিদ্ধান্ত নিয়েছেন? এসব নাটক হচ্ছে এখন। নজর রাখতে হবে শিক্ষামন্ত্রক শেষ অবধি কি সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি প্রয়োগ করা অবৈজ্ঞানিক। আমি বলছি ভালো খারাপ তো সব পরের কথা, আনসাইন্টিফিক পশ্চিমবাংলার মাটিতে। সেমিস্টার পদ্ধতি সেখানেই সাকসেসফুল হয়েছে আজ অব্দি। গোটা পৃথিবীর নানান দেশের শিক্ষানীতি যদি পড়াশোনা করে দেখা হয়, যেখানে যেখানে স্টুডেন্ট টিচার রেশিও পারফেক্ট থেকেছে বা পারফেক্টের চেয়েও ভালো থেকেছে, সেখানেই সেমিস্টার পদ্ধতি লাগু হতে পারে বা সাকসেসফুল হতে পারে। প্রাথমিকে এই মুহূর্তে স্টুডেন্ট টিচার রেশিও তলানিতে, কিচ্ছু নেই স্কুলগুলোতে। পড়াশোনার কাঠামো নেই, পরিকাঠামো নেই। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না পড়তে, স্কুলমুখী হচ্ছে না। যে কজন স্কুলে যাচ্ছে, স্কুলে গেলে দেখা যাচ্ছে 100 জন 150 জন ছাত্রছাত্রী পিছু একজন মাত্র শিক্ষক। এই কাঠামোতে ওই সিদ্ধান্ত, এই কাঠামোতে কোনোদিন সেমিস্টার প্রক্রিয়া প্রাথমিক স্তরে হতে পারে? একেবারে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া। মূল লক্ষ্য শিক্ষার গুরুত্ব কমিয়ে দাও। এটা এর আগেও আমরা দেখেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কজন যাচ্ছে এখন উচ্চশিক্ষাতে? সব কলেজে কলেজে সিট ফাঁকা পড়ে থাকছে। প্রাথমিক পড়াশোনা অবধিও কজন তার বাড়ির ছেলে মেয়েকে, কটা পরিবার গ্রামাঞ্চলে গিয়ে দেখো, শহরাঞ্চল দিয়ে এটা বিচার হয় না, সবটা বোঝা যায় না। গ্রামাঞ্চলে গিয়ে দেখো প্রাথমিক স্কুলগুলোর আজকে কি অবস্থা। একটা হানাবাড়ির মতো একটা বাড়ি দাঁড়িয়ে আছে, এইটুকুই, তার বাইরে কিছু নেই, ফাঁকা ধুধু মাঠ। সেই হানাবাড়িটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যানিং করছে, সরকারি সম্পত্তি, সরকার প্ল্যান করছে ওটা বিক্রি করে দেবে রিয়েল এস্টেট মাফিয়াদের কাছে। এই যে ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছে, পড়াশোনাকে গুরুত্বহীন করে দাও, এডুকেশনের সিগনিফিকেন্স কমিয়ে দাও। গুরুত্ব থাকুক আর না থাকুক, এবং পাশফেল থাকুক আর না থাকুক, একটা জিনিস তো মানতে হবে দেবাঞ্জন দা, তৃণমূল আমলে মিড ডে মিল এসেছে, এবং এই যে স্কুলের ব্যাগ, জুতো, মোজা, জামা, এই যে এগুলো এসেছে, এগুলো তো নতুন সংস্কার, বামেরা দেয়নি, বারবার মুখ্যমন্ত্রী গর্ব করে। এক হচ্ছে মিড ডে মিল প্রকল্পটা গোটা দেশ জুড়ে এসেছে বামেদের মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প হিসেবে। 1 নম্বর কথা এটা। তৃণমূল আমলে যেটা এসছে সেটা হচ্ছে মিড ডে মিলে দুর্নীতি। তৃণমূল আমলে যেটা এসছে যে মিড ডে মিলের চালের টাকা, ডিমের টাকা চুরি করে বাংলা নিজের মেয়েকে চায় বড় বড় হোর্ডিং বানানো। তৃণমূল আমলে যেটা এসছে সেটা হচ্ছে মিড ডে মিলের খিচুড়ির মধ্যে টিকটিকি খুঁজে পাওয়া। তৃণমূল আমলে এইগুলো এসছে। ব্যাগ, জুতো, বই, এই সব এই পশ্চিমবাংলার মাটিতে ছিলই। এর সাথে যেটা ছিল স্কুলমুখী ছেলে মেয়েদের ঝাঁক, সেইটা এখন আর নেই। সেটা নেই, তার কারণ প্রতিদিন শিক্ষার গুরুত্বকে এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার ধ্বংস করে দিচ্ছে, গুরুত্বহীন করে দিচ্ছে পড়াশোনাকে। যে কারণে পরিযায়ী শ্রমিক, শিশু শ্রম, বাল্যবিবাহ দিনের পর দিন বাড়ছে। পড়াশোনা করতে চাইছে না একটা অংশের ছেলেমেয়েরা। কি করে চাইবে? সেই টাকা নেই। এখন তো টাকা না থাকলে পড়াশোনা করা যাবে না, সেই ব্যবস্থা কায়েম করেছে গোটা দেশ জুড়ে, এই রাজ্যের বুকেও। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বিকল্প শিক্ষানীতি সামনে রেখেছি। জানুয়ারির শেষে আমরা বিকাশ ভবন যাব, শিক্ষামন্ত্রীর কাছে সেই বিকল্প শিক্ষানীতি পৌঁছে দিয়ে আসব। এই বিকল্প শিক্ষানীতি একমাত্র সমাধান এই রাজ্যের বুকে শিক্ষার গুরুত্বকে তুলে ধরার। এই গোটা বছরটা ধরে, বছরের শুরুতেই যে কারণে আমরা ঘোষণা করে দিয়েছি, এই গোটা বছরটা ইয়ার অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব, শিক্ষাকে রিক্লেম করা, পুনরুদ্ধার করা, রিক্লেম এডুকেশন, এই স্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগঠিত করবে।